আজকে আমরা ভেক্টর রাশি বিষয়ে আলোচনা করব ক্লাস 11-এর। নিচু ক্লাসে আমরা জানি যে রাশি দুই প্রকার, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি যার শুধুমাত্র মান রয়েছে, দিকের উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না, সেগুলি হলো স্কেলার রাশি। যেমন ভর, আয়তন, দৈর্ঘ্য, কার্য, এগুলি হলো স্কেলার রাশি। এগুলি ক্ষেত্রে কোনো দিক উল্লেখ করার প্রয়োজন হয় না। আমরা যদি 2 কেজি আলু কিনতে যাওয়ার সময় দোকানে গিয়ে বলি 2 কেজি আলু পূর্ব দিকে, তাহলে সেটা হাস্যকর ব্যাপার হবে। আবার যদি কেরোসিন তেলের আয়তন বলার সময় যদি বলি 5 লিটার কেরোসিন তেল উত্তর দিকে, সেটাও সেই রকমই হাস্যকর ব্যাপার। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে মানটা থাকলেই চলে, তার কোনো দিকের প্রয়োজন নেই। আর ভেক্টর রাশি হচ্ছে যার মানের সাথে সাথে দিকটাও অবশ্যই উল্লেখ করতে হবে, তা না হলে সেই রাশির সম্পর্কে পরিষ্কার ধারণা হয় না। যেমন আমরা যদি বলি একটি ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তাহলে আমাদের মনে প্রশ্ন থেকে যাবে যে ট্রেনটা কোন দিকে যাচ্ছে। অর্থাৎ বেগ, এই রাশিটা কিন্তু শুধু মান দিয়ে তার পরিচয় নয়, মান ছাড়াও তার দিকটাও বলতে হয়। সেই জন্য এটি একটি ভেক্টর রাশি। তারপর তার ছাড়াও একটি বস্তুকণার উপর বল প্রয়োগ করা হলো, বল প্রয়োগ করা হলেও কোন দিকে বল প্রয়োগ করা হলো সেটা বলার প্রয়োজন থাকে। অর্থাৎ বল, সরণ, বেগ, ত্বরণ, এগুলি সব হচ্ছে ভেক্টর রাশি। তাহলে আমরা এই যে স্কেলার রাশি, ভেক্টর রাশি, এটা একটু লিখে নিই। ভেক্টর রাশির ক্ষেত্রে আমি বললাম যে রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয়ই থাকে, কিন্তু তার সাথে সাথে আরেকটি কথার উল্লেখ করা প্রয়োজন। সেটা হচ্ছে যে রাশির যোগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয় না, যে রাশির যোগ ভেক্টর যোগের বিশেষ সূত্র বা বিশেষ নিয়ম অনুসারে হয়, সেগুলি হলো ভেক্টর রাশি।
যে রাশির ক্ষেত্রে মান এবং দিক উভয়ের উল্লেখ করতে হয় এবং যে রাশির যোগ ভেক্টর যোগের বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে বা সেই সূত্র অনুসারে হয়। তাকে ভেক্টর রাশি বলে। আমরা ভেক্টর রাশির উদাহরণগুলি জানলাম দু একটা। সরণ, বেগ, ত্বরণ, বল, এগুলি হলো ভেক্টর রাশি। এবার একটু বিশেষ একটা রাশির কথা আমরা জেনে নিই, ক্ষেত্রফল। একটা তল কতটা জায়গা জুড়ে আছে তাকেই বলে তার ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের মনে হয় যেন এটা একটি স্কেলার রাশি, কিন্তু ক্ষেত্রফলকে আমরা ভেক্টর রাশি হিসেবেই ধরি। এটা মনে রাখতে হবে যে ক্ষেত্রফল একটি ভেক্টর রাশি। এর দিক হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে ক্ষেত্রফলের দিক। এছাড়াও ভেক্টর রাশির ক্ষেত্রেও যে শুধুমাত্র মান এবং দিক আছে তাকে ভেক্টর রাশি বলে এটুকু বললে চলে না, কারণ তড়িৎ প্রবাহ মাত্রা এটা কিন্তু দিক রয়েছে অবশ্যই, কিন্তু দিক থাকলেও এটা ভেক্টরের যোগ, যে ভেক্টর যোগের যে নিয়ম, সেই ভেক্টর যোগের নিয়ম অনুসারে কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রা যোগ হয় না, এমনি বীজগাণিতিক যোগের নিয়ম অনুসারেই যোগ হয়। সেই জন্য এটি একটি তড়িৎ প্রবাহ মাত্রা, এটি ভেক্টর রাশি নয়, এটি স্কেলার রাশি। আচ্ছা, এইবার আমরা একটি ভেক্টর তাকে কিভাবে প্রকাশ করব সেটা আমরা দেখে নিই। একটা ভেক্টর রাশিকে আমরা তীর চিহ্নযুক্ত একটা সরল রেখা দিয়ে প্রকাশ করি। এই যে সরল রেখাটার দৈর্ঘ্য সেটা হচ্ছে ভেক্টর রাশির মান, আর যে তীর চিহ্নের যেটা দিক সেটা হচ্ছে ভেক্টর রাশির দিক। এই ভেক্টরটিকে আমরা যদি এই বিন্দুটার নাম দিয়ে এই বিন্দুটার নাম দিই বি, তাহলে এই ভেক্টরটার নাম আমরা কি করে লিখব? লেখার সময় আমরা লিখব এ বি, এরকম ভাবে তীর চিহ্ন দিলে বোঝাবে এই ভেক্টরটাকে আমরা বলছি। এবার অনেক সময় এই ভেক্টরটাকে একটা অক্ষর দিয়েও লেখা যায়, যেমন এটাকে আমরা যদি শুধুমাত্র একটা পি অক্ষর দিয়ে লিখতাম তাহলেও কিন্তু চলতো। এবার ভেক্টরের তো মান আছে আর দিক আছে, দুটো জিনিসে আছে। এই যে ভেক্টর, এই ভেক্টরের পরম মান যেটা, সেটাকে প্রকাশ করি আমরা কিভাবে? সেটাকে প্রকাশ করার সময় আমরা এবি ভেক্টরের দুই দিকে দুটি এরকম সমান্তরাল দাগ দিয়ে দিলে এটা বোঝাবে এবি ভেক্টরের মান। আবার অনেক সময় আমরা এবি লিখলেও শুধু এবি ভেক্টরের চিহ্ন না যদি দিই তাহলে এটার মানকে বোঝায়। এবার ভেক্টর রাশি যেমন দুই প্রকার, ভেক্টর রাশিও কিন্তু দুই প্রকার, মানে দুই ধরনের ভেক্টর প্রধানত রয়েছে। তার আগে বলে নিই যে এই ভেক্টরটার যেটা থেকে শুরু হয়েছে যে বিন্দু সেটাকে বলে আদি বিন্দু, অর্থাৎ এটা হলো আদি বিন্দু, আর যেখানে গিয়ে ভেক্টরটা শেষ হয়েছে সেইটাকে বলা হয়, এটাকে বলা হয় অন্তিম বিন্দু। এবার ভেক্টর বললাম যে দুই প্রকার। এই দুই প্রকার ভেক্টর কি কি?
একটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর আর আরেকটাকে বলা হয় পোলার ভেক্টর। ভেক্টর হচ্ছে প্রধানত দুই প্রকার, এক হচ্ছে অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর আমরা কোনগুলোকে বলবো? যেগুলো ভেক্টরগুলো বস্তুকণার ঘূর্ণনের সঙ্গে যুক্ত যে সমস্ত রাশি ভেক্টর রাশি রয়েছে তাদেরকে আমরা বলি অক্ষীয় ভেক্টর। ঘূর্ণনের সঙ্গে যুক্ত রাশি তোমরা যখন বৃত্তীয় গতি পড়বে তখন জানবে কৌণিক বেগ, কৌণিক সরণ, টর্ক, কৌণিক ত্বরণ, এগুলি সব ঘূর্ণনের সঙ্গে যুক্ত রাশি, ভেক্টর রাশি। তাহলে এইগুলি হচ্ছে অক্ষীয় ভেক্টর। তাহলে বস্তুকণার ঘূর্ণন গতির সঙ্গে সম্পর্কিত ভেক্টর রাশিগুলিকে বলা হয় অক্ষীয় ভেক্টর। উদাহরণ কি বললাম? কৌণিক সরণ, অর্থাৎ কোণ দিয়ে যেটা পরিমাপ করা হয়, সরণ কোণ দিয়ে পরিমাপ করা হয়। কৌণিক সরণ, কৌণিক বেগ, টর্ক, এগুলি হচ্ছে অক্ষীয় ভেক্টর। এবার আমরা চলে আসি 2 নম্বর ভেক্টরে, যেটা হচ্ছে পোলার ভেক্টর। পোলার ভেক্টর আমরা একটু আগে যে ভেক্টরটাকে প্রকাশ করলাম সেটা হলো পোলার ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে এর ঠিক উল্টোটা, যেটা বস্তুকণার ঘূর্ণন গতির সঙ্গে যে ভেক্টর সম্পর্কিত নয় সে ভেক্টরই হচ্ছে পোলার ভেক্টর। তাহলে বস্তুকণার সম্পর্কবিহীন ভেক্টরকে পোলার ভেক্টর বলে। উদাহরণ কি হবে? রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, বল, এগুলো হচ্ছে পোলার ভেক্টর। এছাড়াও নানা ধরনের ভেক্টর হয়, আমরা খুব সংক্ষেপে সেগুলোর সম্পর্কে একটু করে জেনে নেব। তারপর আমরা সরাসরি চলে আসব ভেক্টর যোগ। ভেক্টর যোগ যে আমরা জানলাম যে ভেক্টর যোগের বিশেষ সূত্র, সেই ভেক্টরের যোগ কেমন করে আমরা করি সেটা আমরা জানব। তবে অবশ্যই মনে রাখতে হবে যে একই জাতীয় ভেক্টর তাদের মধ্যেই যোগ হবে। সমজাতীয় ভেক্টর। আচ্ছা, ভেক্টর নানা ধরনের ভেক্টর হয় বললাম। কিরকম? যেমন সমান ভেক্টর। সমান ভেক্টর কি? দুটি ভেক্টর, তাদের মানও এক, তাদের দিকও এক। অর্থাৎ এই ভেক্টরটার মানটা তো, দৈর্ঘ্যটা তো মান, এটার যতটা দৈর্ঘ্য এই রেখার দৈর্ঘ্য ঠিক ততটা। অর্থাৎ এদের মানও এক এবং দিকও এক।
অর্থাৎ এরা হচ্ছে সমান ভেক্টর। এই ভেক্টর দুটি হলো সমান ভেক্টর। আবার যদি ভেক্টর দুটির মান সমান হয় কিন্তু দিক যদি বিপরীত হয়, আচ্ছা এই ভেক্টর দুটির নাম, এটার নাম দিলাম এবি, এটার নাম দিলাম পিকিউ, তাহলে এবি ভেক্টর আর পিকিউ ভেক্টর, এবি ভেক্টর আর পিকিউ ভেক্টর এরা হলো সমান ভেক্টর। এইবার যদি এমন হয় যে এই ভেক্টরটার মানটা এবি ভেক্টরেরই সমান হলো কিন্তু এই ভেক্টরটার, আচ্ছা এটার নাম দি পি, এটার নাম দি কিউ, কারণ ভেক্টরের নাম বলার সময় কিন্তু আদি বিন্দুর নামটা আগে বলতে হয়, অন্তিম বিন্দুর নামটা পরে বলতে হয়। তাহলে এখানে এবি আর পিকিউ ভেক্টর এদের মান সমান কিন্তু দিকটা বিপরীত, এ যাচ্ছে এই দিকে, এর ভেক্টরের দিকটা হচ্ছে এই দিক, তখন সেই ভেক্টরগুলোকে বলা হবে বিপরীত ভেক্টর। আবার যদি ভেক্টর কতগুলি একই সমতলে থাকে বা একই রেখার উপর থাকে তাহলে তাদেরকে আমরা বলি একতলীয় ভেক্টর। যেমন এই বোর্ডের সমতলে যদি একাধিক ভেক্টর থাকে তাহলে সেই ভেক্টরগুলিকে আমরা বলবো একতলীয় ভেক্টর। বা একই রেখার উপর যদি থাকে ভেক্টর তাহলে তাদেরকেও আমরা বলবো একতলীয় ভেক্টর। আর একই রেখার উপর যদি থাকে তাদেরকে বলা হয় এক রেখীয় ভেক্টরও বলা হয়। আর যদি একাধিক ভেক্টরের আদি বিন্দু একই হয়, একই আদি বিন্দু থেকে একাধিক ভেক্টর, এই আদি বিন্দু এ থেকে, এটার নাম দিলাম এ আদি বিন্দু থেকে এই ভেক্টরটি এ বি ভেক্টর, এটার নাম দিলাম এ সি ভেক্টর, এ ডি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর এ সি ভেক্টর সবকটারই আদি বিন্দু হচ্ছে এ একই, তাদেরকে বলবে সমবিন্দু ভেক্টর। যাই হোক, এই বিভিন্ন ধরনের ভেক্টর সম্পর্কে আমরা জানলাম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভেক্টর সম্পর্কে আমরা জানবো যাকে বলা হয় একক ভেক্টর। একক ভেক্টর কি? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান হচ্ছে এক, তাকে আমরা বলি একক ভেক্টর। আমরা জানি যে একটা ভেক্টর, ধরো পিকিউ ভেক্টরকে আমরা এইভাবে লিখি। এর মধ্যে পিকিউ ভেক্টর লেখা মানে এর মানও আছে এবং এর দিকও রয়েছে। এইবার এই পিকিউ ভেক্টরটাকে আমরা যদি পিকিউ ভেক্টরের মান, আমরা জানি পিকিউ ভেক্টরের মান আমরা এইভাবে লিখি, মান দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হবে? উপরে ভেক্টরের মান এবং দিক দুটি আছে, তাকে আমরা মান দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মান দিয়ে ভাগ করে দিলে এর মান হয়ে যাবে এক, তাহলে এবং দিকটা পিকিউ ভেক্টরের যে দিক সেই দিকেই থাকবে এবং মানটা হয়ে যাবে এক। এই যে ভেক্টরটা পেলাম তাকে আমরা একক ভেক্টরকে সাধারণত এইরকম ভাবে মাথায় একটা টুপির মতো, ক্যাপের মতো দিয়ে আমরা লিখি। তা এই এন একক ভেক্টর, এন ক্যাপ একটা হলো একক ভেক্টর। তাহলে দেখো একটা ভেক্টরকে আমরা কিন্তু এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পিকিউ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে পিকিউ এর মান তার সঙ্গে সঙ্গে একক ভেক্টর এন। তাহলে এইভাবে আমরা একটা ভেক্টরকে তার মান এবং তার সঙ্গে সঙ্গে সেই দিক বরাবর যে একক ভেক্টর সেটা দিয়ে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। এক্স অক্ষ বরাবর আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক যে জ্যামিতি, সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর, সেই এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা আই দিয়ে প্রকাশ করে থাকি। এই বরাবর একক ভেক্টরটাকে এক্স অক্ষ বরাবর আই দিয়ে প্রকাশ করে থাকি। আর এটা যদি হয় ওয়াই অক্ষ, যদি এই বরাবর এই জেড অক্ষ যদি এটা হয়, তাহলে এটা বরাবর যে একক ভেক্টর তাকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি। এটা হলো এক্স অক্ষ, এটা হলো জেড অক্ষ, আর এটা যদি ওয়াই অক্ষ হয় তাকে আমরা
জে দিয়ে প্রকাশ করে থাকি, আই জে কে। এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে বরাবর কে দিয়ে একক ভেক্টরগুলিকে আমরা প্রকাশ করে থাকি। এছাড়াও আর একটা ভেক্টর রয়েছে যারও গুরুত্ব কম নয়, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর কি? যে একটা ভেক্টর রাশি কিন্তু তার মান শূন্য। তার মান শূন্য কি করে একটা ভেক্টর রাশির মান শূন্য হতে পারে? ধরো একটা ট্রেন সমবেগে চলেছে, তাহলে সেক্ষেত্রে তার ত্বরণ তো শূন্য, ত্বরণের মান শূন্য, কিন্তু ত্বরণ আমরা জানি একটা ভেক্টর রাশি, তাহলে সেক্ষেত্রে তার ত্বরণকে বলা হবে একটা শূন্য ভেক্টর। তারপর দুটি সমান ভেক্টর, হ্যাঁ, আমরা এর আগে প্রথমে দেখেছিলাম যে এবি ভেক্টর আর পিকিউ ভেক্টর, দুটো সমান ভেক্টর দেখেছিলাম। সেই সমান ভেক্টর এবি ভেক্টর থেকে আমরা যদি পিকিউ ভেক্টর সমান ভেক্টর যদি বিয়োগ করে দিই, তাহলে যে বিয়োগ ফলটা হবে সেটাও কিন্তু একটা শূন্য ভেক্টর হবে। এরপরে আমরা ভেক্টরের গুণফল জানবো। ভেক্টরের গুণফলে আমরা দেখব যে ভেক্টরের ক্রস গুণফল বলে একরকম গুণফল হয়। সেই গুণফল ক্ষেত্রে কিন্তু আমরা যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা যদি দুটি ভেক্টর এর ক্ষেত্রে সেই গুণফলটা শূন্য হতে পারে, সেটা আমরা দেখব। এই যে বিভিন্ন ধরনের ভেক্টর, এবার আমরা চলে আসি সরাসরি ভেক্টর যোগে। এই যে একাধিক ভেক্টর, তাকে যোগ করে একটা যোগফল ভেক্টর পাওয়া যাবে। সেই যোগফল ভেক্টরটার যা ফলাফল, তার ক্রিয়ার যা ফলাফল, সেটা একাধিক ভেক্টরের ক্রিয়ার ফলাফলের সমান হয়। সেই যোগফল ভেক্টরটাকেই বলা হয় ওই একাধিক ভেক্টরের লব্ধি ভেক্টর। অর্থাৎ লব্ধি ভেক্টর কি? একাধিক ভেক্টরকে যোগ করে যে যোগফল ভেক্টরটা পাওয়া গেল, যার ক্রিয়ার ফলাফল একাধিক ভেক্টরের ক্রিয়ার ফলাফলের সমান। অর্থাৎ একটা বস্তুর উপর একাধিক বল কাজ করছে, এইবার সেই বলগুলিকে যোগ করে একটা ভেক্টর পাওয়া গেল। সেই ভেক্টরটি অর্থাৎ যোগফল ভেক্টরটি ওই বস্তুর উপর যতটা প্রভাব ফেলছে, ওই একাধিক দুটি বল ভেক্টরও একই কাজ করছে, তাহলে ওই একটি ভেক্টরকে যোগফল ভেক্টরটা হবে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। এবার এই যে যোগফল আমরা বের করব, সেই যোগফলের আমাদের একাধিক নিয়ম রয়েছে। আজকে আমরা যেটা জানব সেটা হচ্ছে ভেক্টর যোগের প্রথমে আমরা জানব ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা কি? বলেছি যে আগে সমজাতীয় ভেক্টরকে যোগ করা যায়। তাহলে দুটি সমজাতীয় ভেক্টরকে যদি একটি ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহুর দ্বারা মানে এবং দিকে প্রকাশ করা যায়, তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি, তৃতীয় বাহুটি, সেটি মানে এবং দিকে ওই প্রথম যে ভেক্টর দুটির কথা বললাম, যেটা প্রথমে ত্রিভুজের দুটি বাহুর দ্বারা প্রকাশ করা হলো, সেই ভেক্টর দুটির লব্ধিকে সূচিত করবে। অর্থাৎ আমরা আগে লিখে নিই, তারপরে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটি, তারপরে আমরা বুঝে নেব যে জিনিসটা কিরকম। দুটি সমজাতীয় ভেক্টরকে একটি ত্রিভুজের
দুটি ক্রমান্বয়ে গৃহীত বাহুর দ্বারা মানি এবং দিকে প্রকাশ করা যায় বা প্রকাশ করা হয় তাহলে ওই ত্রিভুজের বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি বাহুটির দ্বারা ভেক্টর দুটির লব্ধি মানি এবং দিকে প্রকাশিত হবে বা সূচিত হবেও লিখতে পারো। এবার আমরা একটু বুঝে নিই জিনিসটা কিরকম। এটা মুছে দিই। এই একটি ভেক্টর, এটাকে নাম দিলাম পি ভেক্টর, আর এইরকম আরেকটি ভেক্টর, এটাকে নাম দিলাম কিউ ভেক্টর। পি ভেক্টরের দিকের সঙ্গে কিউ ভেক্টর, এর পি ভেক্টরের দিকটা যদি এই দিক বরাবর করি থিটা কোণ করে রয়েছে। পি ভেক্টরের দিকটাকে কাটা কাটা রেখার দ্বারা যদি প্রকাশ করি, পি ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টর একটা যে কোণে রয়েছে সেটাকে থিটা বলছি আমরা। এইবার এটাকে সহজেই এই পি ভেক্টর আর কিউ ভেক্টরকে একটা ত্রিভুজের দুটো ক্রমান্বয়ে গৃহীত বাহু দ্বারা মানি এবং দিকে প্রকাশ করা সম্ভব। এই ভেক্টরটার যতটা দৈর্ঘ্য সেই ততটা দৈর্ঘ্য একটা ভেক্টর এবং দিকটা একই, এরকম একটা ভেক্টর নেওয়া হলো। এবং এই ভেক্টরের যতটা দৈর্ঘ্য ঠিক ততটা দৈর্ঘ্যে একটা ভেক্টর একই রকম দিকে, অর্থাৎ এর সঙ্গে সমান্তরাল রেখে একই রকম দিকে এই ভেক্টরের দৈর্ঘ্যের সমান একটা ভেক্টর নেওয়া হলো। তাহলে ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত এই একই ক্রমের দুটো বাহুর দ্বারা মানি এবং দিকে এই ভেক্টর পি এবং কিউকে প্রকাশ করা গেল। এইবার এই ত্রিভুজের যে 3 নম্বর বাহুটা, অর্থাৎ তৃতীয় বাহুটা, এই বাহুটা কিন্তু সেটি হবে বিপরীত ক্রমে। এখানে এইভাবে এটা এদিকে এটা এদিকে, অর্থাৎ এটা আমরা নিচ্ছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ।
একই ক্রমে নিতে গেলে এই বাহুটাকে এরকম ভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এই দিকে নিতে হতো, তা কিন্তু করলে হবে না, বিপরীত ক্রমে, অর্থাৎ এই দিক থেকে এই দিকে এইভাবে যদি আমরা এই বাহুটাকে দিকটা দেখাই, তাহলে এই তৃতীয় বাহুটা এর যা দৈর্ঘ্য সেটা হবে এদের পি আর কিউ ভেক্টরের লব্ধির মান, এবং এই দিকটা হবে পি আর কিউ ভেক্টরের লব্ধি ভেক্টরের দিক। অর্থাৎ পি আর কিউ ভেক্টর যদি না থেকে শুধু এই ভেক্টরটি থাকে, তাহলে সেই ভেক্টরটি যে কাজ করবে পি আর কিউ মিলে সেই একই কাজ করছে। এই ভেক্টরটাকে আমরা নাম দিলাম আর। তাহলে আর ভেক্টর হলো পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। আশা করি বুঝতে পারা গেছে বিষয়টা, ত্রিভুজ সূত্রের বিষয়টা। দুটি ভেক্টর তাকে একটা ত্রিভুজে দুটো ক্রমান্বয়ে গৃহীত, মানে একই দিকে গৃহীত দুটি বাহুর দ্বারা মানে এবং দিকে যদি প্রকাশ করা যায়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটির দ্বারা ওই ভেক্টর দুটির লব্ধিকে মানে এবং দিকে প্রকাশ করা যাবে। এইবার আমরা মানে এবং দিকে ত্রিভুজ সূত্র অনুসারে যে লব্ধি ভেক্টরটা পেলাম, সেই লব্ধি ভেক্টরের মানটা কি হচ্ছে, দিকটা কি হচ্ছে, সেটা আমরা জেনে নিই। সেই মান এবং দিক জানার জন্য আমরা কি করব, আমরা পি ভেক্টরের দিকটাকে আর একটু বড় করে নিলাম এবং এই ত্রিভুজটার একটা নাম দিই, এ বি সি। এবার সি থেকে এই যে বড় করে নিয়েছি তার উপর একটা লম্ব অঙ্কন করা হবে। এই বিন্দুটির নাম দিলাম ডি। তাহলে দেখো এক্ষেত্রে একটা, এটা যেহেতু লম্ব এঁকেছি, যে এটা একটা সমকোণ, সুতরাং এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে এ ডি সি বা এসিডি যাই বলো। আর আরো একটা কিন্তু ছোট সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বি ডি সি। এটা তো এই ত্রিভুজটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এইবার আমরা এই যে আমরা তো আমাদের দরকার আর ভেক্টরের মান। আর ভেক্টরের মান মানে আমরা জানি যে একটা ভেক্টরকে একটা রেখার দ্বারা প্রকাশ করা হয়, সেই রেখার দৈর্ঘ্যটাই হচ্ছে তার মান। তাহলে এসির যদি আমরা এসি বাহুটার দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারি, সেটাই হবে আর ভেক্টরের মান। তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি, সি থেকে পাচ্ছি এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এবার দেখো এডিকে আমরা কি লিখতে পারি, এডিকে আমরা এবি প্লাস বিডির যোগফল হিসেবে লিখতে পারি। তাহলে এডির বদলে আমরা লিখলাম এবি প্লাস বিডি প্লাস সিডি স্কয়ার। এবার এটাকে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুসারে ভেঙে ফেলি। তাহলে ভেঙে ফেললে কি হবে, এবি স্কয়ার প্লাস 2ab ইন্টু বিডি প্লাস বিডি স্কয়ার প্লাস এখানে রয়েছে সিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এইবার দেখো এই বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এটা আবার এই ছোট ত্রিভুজটার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মানে অতিভুজের স্কয়ার, অর্থাৎ বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারকে আমরা বিসি স্কয়ার লিখতে পারি। এবি স্কয়ার প্লাস 2ab ইন্টু বিডি প্লাস, তাহলে বিডি স্কয়ার প্লাস সিডি স্কয়ারকে আমরা বিসি স্কয়ার লিখলাম। এইবার দেখো যে এই যে বিডি, এইটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে পিটাকে আমরা বাড়িয়ে দিয়েছি, আর পি আর কিউ এর মধ্যে কোণ, এই কোণটা আমরা আগেই দেখেছি যে এই কোণটা হচ্ছে থিটা।
পি আর কিউ এর মধ্যে কোণ হচ্ছে থিটা। এবার আমরা একটু কোণানুপাতে ত্রিকোণমিতিতে চলে আসি। তাহলে দেখো এইখানে এই যে সমকোণী ত্রিভুজের বিডিটা হচ্ছে ভূমি আর বিসিটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সেটা কি কোন কোণানুপাত হয়? সেটা হচ্ছে cos থিটা। তাহলে বিডি বাই বিসি যদি cos থিটা হয়, বিডি বাই বিসি এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? বিডির বদলে কি লিখতে পারি? বিডির বদলে আমরা লিখতে পারি বিসি cos থিটা। তাহলে এইখানে আমরা বিডির বদলে লিখলাম বিসি cos থিটা, এবি স্কয়ার প্লাস 2ab ইন্টু বিসি cos থিটা প্লাস বিসি স্কয়ার। এইবার দেখো এই এবি, এই দৈর্ঘ্যটা, বাহুর এই দৈর্ঘ্যটা তো পি ভেক্টরের মান, অর্থাৎ আমরা এটাকে শুধুমাত্র পি লিখতে পারি, পি স্কয়ার প্লাস 2ab আবার হচ্ছে পি, আর বিসিটা কি? বিসিটা হচ্ছে কিউ ভেক্টরের মান। এই বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে কোন একটা ভেক্টরকে প্রকাশ করা হলে তার মান হয়। তাহলে এখানে হবে কিউ, পি 2p ইন্টু কিউ আর cos থিটা রয়েছে, 2pq cos থিটা প্লাস বিসি স্কয়ার হচ্ছে কিউ এ স্কয়ার। তাহলে আর এসিটা হচ্ছে আর ভেক্টর, তার এসির দৈর্ঘ্য হচ্ছে আর ভেক্টরের মান, অর্থাৎ এসি স্কয়ারকে আমরা লিখতে পারি আর স্কয়ার। তাহলে এইভাবে দেখো, এটাই তো লব্ধি ভেক্টরের মানটা বের করা গেল এখান থেকে। আর এর স্কয়ার, লব্ধি ভেক্টরের মানের স্কয়ার সমান হচ্ছে পি স্কয়ার প্লাস 2pq cos থিটা প্লাস কিউ স্কয়ার, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা। অর্থাৎ দুটি ভেক্টর যদি পি কিউ হয় এবং তাদের মধ্যে কোণ যদি হয় থিটা, তোমাদের যদি ভেক্টর দুটি মান দিয়ে দেওয়া হয় যে পি ভেক্টর কিউ ভেক্টরের মান কত কত দিয়ে দেওয়া হলো, তাদের মধ্যে কোণ কত সেটা বলে দেওয়া হলো, তাহলে তোমরা রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পি কিউ এগুলো হচ্ছে পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos থিটা, থিটা হচ্ছে তাদের মধ্যে কোণ, করলে তাকে রুট করলে পরে তোমরা কিন্তু মানটা জেনে যাবে, লব্ধি ভেক্টরের মান পি কিউ ভেক্টরের। কিন্তু লব্ধি ভেক্টরের শুধু মান জানলে তো চলবে না, ভেক্টর মানে তো তার দিকও জানতে হবে। দিকটা আমরা কি করে জানবো? দিকটা আমরা এভাবে জানবো যে ধরো আমরা এই দুটো ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের সঙ্গে পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা কতটা কোণ করে আছে সেইটা দিয়ে আমরা লব্ধি ভেক্টরের দিকটা কোন দিকে কাজ করছে সেটা আমরা বের করব। তাহলে আমরা ধরে নিলাম যে পি ভেক্টরের সঙ্গে লব্ধি ভেক্টরটা আলফা কোণ করে আছে। তাহলে আমরা এবার লব্ধি ভেক্টরের দিকটা, অর্থাৎ আলফা কত সেটা আমরা বের করব। দেখো এখানে আবার সেই আমরা এডিসি এই সমকোণী ত্রিভুজটাতে চলে যাই, বড় সমকোণী ত্রিভুজ যেটা সেটাতে চলে যায়। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে সিডি বাই যদি এসি করি, আমরা সিডি বাই এডি যদি করি, এসি না এডি যদি করি, তাহলে কি পাবো আমরা? কোন কোণানুপাত পাবো? আমরা পাবো ট্যান আলফা। আমরা জানি যে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা হয়।
অর্থাৎ আমরা tan আলফা অর্থাৎ লব্ধি ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে যে কোণে নত আছে সেই কোণের tan যদি নিই আমরা tan আলফা হবে সিডি বাই এডি। আবার দেখো এডি সমান আমরা এবি প্লাস বিডি লিখলাম। এবার এই যে ছোট ত্রিভুজ, এই ছোট ত্রিভুজ থেকে আমরা কি দেখতে পাচ্ছি, সিডি বাই বিসি যদি আমরা নিই সিডি বাই বিসি, তাহলে সিডি বাই বিসি লম্ব বাই অতিভুজ, এটা হবে সাইন থিটা। তাহলে আমরা সিডির বদলে এখানে আমরা লিখতে পারি বিসি সাইন থিটা বাই এবি প্লাস বিডি। আগেই আমরা দেখেছি যে বিডি ইকুয়াল টু হচ্ছে বিসি কস থিটা। এবার আমরা এবি বিসি ইত্যাদির বদলে পি কিউ দিয়ে যদি বসাই তাহলে পেয়ে যাব কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। অর্থাৎ লব্ধি ভেক্টরটি পি ভেক্টরের সঙ্গে যে কোণে নত থাকবে সেই কোণটা যদি আলফা হয় তাহলে আলফার মান কি হচ্ছে, আলফার মান হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। এইভাবে আমরা লব্ধি ভেক্টরের দিকটা বের করতে পারবো। অর্থাৎ লব্ধি ভেক্টরের এটা হলো মান বের করার নিয়ম, আর এটা হলো এইভাবে আমরা দিকটা বের করি। তাহলে বিশেষ ক্ষেত্রগুলি আমরা পরের দিন আলোচনা করব, আর এরপরে সামান্তরিক সূত্রটা পরের দিন আমরা আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।